হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। একদিন আগে আমি যে ব্লগটা দিয়েছিলাম ওরাকেল লে অফ বা এই আইটি ফিল্ডে যেভাবে প্রতিনিয়ত লে অফ হচ্ছে বিভিন্ন রকম বড় বড় সংস্থা যারা হাজারো হাজারো মানুষকে রাতারাতি বার করে দিচ্ছে তাদের ওপরে। আর এই আইটি ফিল্ডে কীরকম চলছে না চলছে তার উপর ভিত্তি করে যে ধরনের জিনিস ফেস করছে, ইনি আইটি থেকে বিলং করেন, আমি নন আইটি। তো তো যে জিনিসগুলো হচ্ছে কি যে প্রতিদিন ফেস করছে, তো তার উপরে এই ব্লগটা বানিয়েছিলাম। তো সেখানে প্রচুর মানুষের কমেন্ট এসেছে এবং প্রচুর মানুষ যে যার মতন করে একটা মানে ফিডব্যাক দিয়েছেন বা আলোচনা করেছেন। প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ভালো লেগেছে আপনাদের এই ইন্টারেস্টটা দেখে। আর আপনারা যে সমস্ত কথা বা আপনাদের যে মতামতগুলো ছিল সেগুলো সত্যিকারেরই খুব ভ্যালুয়েবল আর খুব ভালোও লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে অনেক মানুষের কোয়েরিজ ছিল কি যে নেক্সট কি করা যেতে পারে। অনেকেই বলেছে কি যে আমি এইচএস পাস করে গেছি, কিন্তু এরপরে আমি নেক্সট কি নিয়ে পড়বো সেটা নিয়ে ডিসাইড করতে পারছে না। গভর্নমেন্ট জব বা কোম্পানি জবস মানে প্রাইভেট কোম্পানির জব কোনটা প্রেফারেবল বা কোন জিনিসটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তো সেই সব আরও অনেক কিছু রয়েছে। আবার কিছুজন জিজ্ঞেস করেছেন কিভাবে স্কিল আপ করবে, কিভাবে ডেভেলপ করবে নিজেকে, কিভাবে এআই মানে শিখবে বা সেরকম কিছু জেনুইন সংস্থা যদি কিছু আছে। আরও একটা জিনিস ছিল কোম্পানিতে এআই কিভাবে ইমপ্লিমেন্ট করছে। সত্যি কি এত যে হাইপ হয়ে গেছে, হাইপটা কি সত্যিকারে কোম্পানির ভেতরে যারা কাজ করছে তারা কি সত্যি এআই নিয়ে কাজ করছে? বা যে সমস্ত মানে ধরুন 15-20 বছর ধরে 15 বছর ধরে একই কোম্পানিতে রয়ে গেছে, তারা কি একদম পুরো মানে এআই ডেভেলপার হয়ে গেছে? অনেক ডেভেলপার রয়েছে যারা জব লস করেছে এবং তারা গিভ আপ করে দিয়েছে, সেই নিয়ে কথা হবে। আর রিটায়ারমেন্ট নিয়ে কথা হবে। রিটায়ারমেন্ট, ঠিক আছে, অনেকে বলেছেন কি যে 40-45 ইয়ার্সে রিটায়ার করে যেতে হবে। এটা কি সম্ভব নাকি? 55 ইয়ার্স পর্যন্ত তো মানুষ চাকরি করবে। 55 ছেড়ে দিন, 50 ইয়ার্স পর্যন্ত তো চাকরি করবে। আদারওয়াইজ কি এই বিয়ে থা করে বিয়ের পিঁড়ি থেকেই বসে বসে কি রিটায়ারমেন্টের প্ল্যানিং করতে হবে? এই নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। কিছু অসঙ্গতি ছিল যেগুলো ভালো লাগেনি নয়, মানে মনে হয়নি কি যে না 40-45 ইয়ার্সটা রিটায়ারমেন্টের বয়স নয়, ঠিক আছে। 50 তো মিনিমাম করতে হবে। 50-র ওপরে যেটা যদি কেউ করতে পারে তো ইটস গুড। তো চলুন তাহলে সেইভাবে কথা শুরু করি, তাই তো। প্রথমে সবাইকে মানে নমস্কার সবাইকে। আর এই যে আমরা ব্লগটা দিয়েছিলাম, ব্লগটার উপরে যা কমেন্টগুলো এসেছে মোটামুটি আমরা জেনারিকভাবে দেখছিলাম কমেন্টগুলো। ভুল আর ঠিক কিছু বলবো না, যে যার নিজের মনে হয় লাইফ এক্সপিরিয়েন্সের থেকে এগুলো দিয়েছে। সো মোটামুটি ঠিকও রয়েছে খানিকটা, ওটা যে যা যেমন এক্সপিরিয়েন্স করেছে ব্যাপারটা নিয়ে। তো মনে হয় হ্যাঁ, আমরা অলরেডি একবার বললাম এই যে কীভাবে লে অফগুলো হচ্ছে। আর আমি কিছুটা বলেছিলাম যে আরেকটা জিনিস ছিল, ওটা তো লে অফ হচ্ছে জন্য আমরা সবসময় নিউজে দেখছি। এরপরে অনেকটাই সাইলেন্ট লে অফও হয়, এটা আমি কথা বলিনি এটা নিয়ে। হ্যাঁ, এই সাইলেন্ট লে অফটা মোটামুটি যে ধরনের যে নন পারফর্মিং রিসোর্সেস হয়, ওটাকে পিআইপিতে দিয়ে করে আবার যে বার করে দিচ্ছে, এগুলো তো কেউ জানিই না তো পেছনে কত হচ্ছে, ঠিক আছে। এটা তো প্রত্যেকটা কোম্পানিই করছে আর ওই বেশ ভালোভাবেই করছে ওটা, ঠিক আছে। তো ওটা একটা আলাদাই নম্বর হবে ওটা। এগুলো তো নিউজ চ্যানেলে আসে না, আর এগুলো হ্যাঁ মানে এগুলোকে তো ফ্ল্যাশ করে না এগুলোকে, বাট সে তো আছে, প্রত্যেকটা কোম্পানি করছে। হ্যাঁ, হচ্ছে ওটা। তো হ্যাঁ, চাপ আছে সবারই। যে বলছেন আর্লি রিটায়ারমেন্ট 40 ইয়ার্স বা 45 ইয়ার্স, হ্যাঁ যেভাবে মার্কেটটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, অবশ্যই সবাইকে যোনটা মনে হয় আগেকার দিনে 50 ইয়ার্স প্লাসে হতো ভলেন্টারি রিটায়ারমেন্ট। আমি বাবারকেও শুনতাম, বাবাদের সময় অ্যাকাউন্টসে যখন লেট 90s বা আর্লি 2000 যখন কম্পিউটার এসেছিলো কাজের মধ্যে, তখন ওদের মধ্যে একটা বেশ একটা ভয় ছিল, যেহেতু অ্যাডাপ্ট করতে খুব একটা টাফ ছিল কম্পিউটার্স ওই সময়ের জন্য। তো মোটামুটি সবাই আর্লি রিটায়ারমেন্টের ছিল, বাট দ্যাট ওয়াজ লাইক 50 প্লাস হতো।
হ্যাঁ, এখনকার যে সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে মোটামুটি দ্যাট ইজ হোয়াট সবাই বলছে যে 40 প্লাস থেকেই ভাবতে স্টার্ট করে দাও। ভালো, যদি সে ভেবে করে যদি কেউ প্ল্যানিং করে তো অবশ্যই ফিনান্সিয়াল প্ল্যানিংটা করে রাখলেই ভালো। অল্টারনেটিভ কোনো ইনকাম সোর্স ইজ অলওয়েজ ওয়েলকাম। ভাবতে স্টার্ট করে দাও, ওটার সাথে সাথে ইট ইজ ভেরি মাচ নিডেড। একজন জিজ্ঞেস করেছিলেন নিজের জবের সাথে সাথে বিজনেস স্টার্ট করতে হবে, মানে একজন বলেছিলেন যে জব তো করছি কিন্তু জবটাকে মানে অত বেশি প্রায়োরিটি না দিয়ে তার সাথে সাথে হচ্ছে বিজনেস স্টার্ট করতে হবে। কিন্তু বিজনেস করতে গেলে তো মানুষকে ক্যাপিটাল চাই, একটা ভালো ইনভেস্টমেন্ট না হলে মানুষ কি করে হচ্ছে কি যে বিজনেস সেটার করবে। জন্য প্রথম থেকেই মানে জবের স্টার্টিং থেকেই একটা ভালো প্ল্যানিং করে মানে সেভিং করে এইসব মানে ভাবা যেতে পারে ব্যাপারটা। আর বিজনেস করব বললেই নামলেই যে বিজনেস হয়ে যাবে তা কিন্তু নয়। ঠিক আছে, অনেকটাই লাইন আছে। আইটি যেমন এখন এই একদিকে থেকে জবগুলো কাট করছে, সেভাবে নতুন দিকে জবগুলো আবার জেনারেটও হচ্ছে, এই দিকে থেকে জেনারেট হচ্ছে। যেমন বললাম যে জব মার্কেটটা শিফট হয়ে যাচ্ছে, এবার মাল্টি স্কিলড লোকজন চাই। হ্যাঁ ঠিক আছে, তারপর এআই দিকে শিফট হচ্ছে। তো এখনকার ছেলেপেলে যারা ওরা সবাই জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারিং করাটা ঠিক হবে কিনা, কম্পিউটার সায়েন্সটা ভালো কিনা, অনেক অনেক ধরনের কোয়েশ্চেন সবাই জিজ্ঞেস করে। তারপরে দেখো, কম্পিউটার সায়েন্স করা না করার সাথে কিছু না, অবশ্যই লাইনটা জব তো থাকবেই, না থাকার কিছু নেই। হ্যাঁ, মেবি জব মার্কেটটা স্কুইজ হচ্ছে, কিন্তু জব অবশ্যই থাকবে। এখন জব যেমন সাইবার সিকিউরিটি হয়ে গেল, বা ক্লাউড টেকনোলজিসের উপরে হয়ে গেল, এআই মানে অটোমেশনসের উপরে হয়ে গেল, বা এআইএমএল বা ডেটা সায়েন্স এগুলোর উপরে কাজ চলছে। তো জব অবশ্যই এই লাইনে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সিনিয়র লেভেলে যেমন আমি আগেও বলেছিলাম, যেমন পিরামিড স্ট্রাকচার ফলো হয়, রাইট? তো সিনিয়র রোলসগুলোতে নিয়ে স্কুইজ আগেও ছিল, এখন একটু আইআই এর জন্য একটু বেশি দেখা যাচ্ছে, স্কুইজ হয়ে যাচ্ছে। ওপরে তো পজিশনস থাকবে না বেশি, তো নিশ্চয়ই ইটস আ র্যাট রেস, রাইট? কেউ যদি কন্টিনিউ করতে চাই, ইভেন সিনিয়র হওয়ার পরও ভাবো 20 ইয়ার্স আপডেট করে স্কিলস পড়াশোনা করে, অবশ্যই ফন্ট টু চেঞ্জ হতেই পারে, এমন আমি বলছি না হবে না। টাফ হবে একটু মার্কেটটা, এখন যারা জব লুজ করছে হয়তো 3 মাস 6 মাস সময় নিচ্ছে, কিন্তু আরো পেয়েই বেশি, যাবে। হ্যাঁ, কিন্তু 7-8 নিজ মাসও স্কিল সেট সময় থাকলে লাগছে। পেয়েই যাবে। কিন্তু হ্যাঁ, এবার পিপল ম্যানেজার বা যে টেকনিক্যাল ম্যানেজার্সদের রোলগুলো একটু কাট হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটরের রোলগুলো মোটামুটি একটু নিজ স্কিলসের জন্য সেফ মনে হয়। আম, তো কাজ করতেই পারে। আর যার মধ্যে ভালো স্কিলস রয়েছে, ঠিক আছে, মেবি নট এ স্যালারি জব, রাইট? বাট টিচিংয়ে হতে পারে, কোচিং, কনসালটেন্টস, এই নানা রকমের অপরচুনিটি তো ব্যাঙ্গালোরের মধ্যে প্রচুরই রয়েছে, ঠিক আছে। তো সবাই করছে, এমন ব্যাপার নেই যে দে আর গিভিং আপ। এক্স্যাক্টলি, ব্যাঙ্গালোরে অপরচুনিটি প্রচুর রয়েছে, এরকম ভাবলে হবে না 40-45-এ রিটায়ার করে নেব। আর 50-র পরেও হচ্ছে কি যে মানুষ কনসালটেন্সি তো রয়েছে। কেন একটা ডিপ ডোমেইন নলেজ হয়ে গেল, বা একটা ভালো টেকনোলজি স্ট্যাক এতদিন আরে কত বহুদিন কত ধরে মানুষ কোচিং করছে। হ্যাঁ, তো সেই নানা রকমের জিনিস রয়েছে, অনলাইন বা ফ্রিল্যান্সিং রয়েছে, রিমোট জবস রয়েছে, এখনো আছে রিমোট জবসের মতো প্রচুর অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। তো Even আমার চেনা পরিচিত মানুষজন যারা প্রাইভেট টিউশন, ঠিক আছে, প্রাইভেট টিউশন করেও হচ্ছে আইটির মতন স্যালারি তুলছে। তো ম্যাথসের হচ্ছে কি যে টিউশন করিয়ে সপ্তাহে একদিন, মাসে 5,000 টাকা, 4 দিন পড়াচ্ছে, 5,000 টাকা হচ্ছে মান্থলি। ভাবতে পারছেন, এরকম যদি 5টা স্টুডেন্ট কি 10টা স্টুডেন্ট চলে আসে তাহলে তার স্যালারি কত হবে ভেবে রাখুন। তো নানা রকমের জব আছে, এটাই বললাম, প্রচুর। ফ্রিল্যান্সিং আর রিমোট জবের মধ্যে নানা রকমের জব আছে। হোপলেস হওয়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে, মানে কাজ করবো বললে অনেকেই অপশন রয়েছে, ব্যাপার নয়, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কম্পিটিশন ফিয়ার্স আছে, এটা তো মেনে নিতেই হবে। যত উপর দিয়ে যাবেন আরও বেশি হবে, পজিশনসগুলো কম হবে, তো ফাইটিংটা একটু বেশি। কেউ কন্টিনিউ করতে চাইলে অবশ্যই জবে কন্টিনিউ হবে, না হলে আউট অফ দ্য জব কিছু বিজনেস বা টিচিং বা নানা রকমের জব আছে, রিমোট, ফ্রিল্যান্সিং, সব কিছুই আছে, ঠিক আছে। তো টেকনোলজি শিফট হচ্ছে, নতুন নতুন জব জেনারেট হচ্ছে, এবার পুরোনো জবগুলো কাট হচ্ছে। যেমন বলা হচ্ছে এআই থ্রু দিয়ে যা যা কাজগুলো ইজিলি অনগুলো অ্যাডাপ্ট হয়ে গেছে, বা কাজ ওয়ার্কফ্লো অটোমেশন হয়ে গেছে, অনেকই ক্ষেত্রে হয়ে গেছে আইটির মধ্যে, যে ওই এরিয়াগুলো ইম্প্যাক্ট বেশি হচ্ছে তাড়াতাড়ি, ঠিক আছে, লোকজনকে বার করে দেওয়া হচ্ছে ওইখান থেকে। আচ্ছা, আরো একটা কথা বলছি, এই যে এআই নিয়ে যে এত হাইপ হয়েছে, তো এটা কি শুধু হাইপ, না হচ্ছে কি যে সত্যিকারে কোম্পানির মধ্যে এআই টুলের উপর কাজ চলছে? কাজ চলছে, অবশ্যই হাইপ নয়, এটা স্টার্ট হয়ে গেছে। আর যেমন বলা হচ্ছে যে কয়েকটা অনেক ফিল্ডেই আমরা দেখেছি, যেমন প্রথম আমরা দেখেছি কন্টেন্ট জেনারেশনে আইটি এআই এর নাম খুব আমরা শুনেছিলাম, রাইট? তো ওইখানটাতে
আমরা দেখছি এআই নিয়ে কাজ হ্যাঁ, উনিও স্টার্ট করে হ্যাঁ, দিয়েছেন, সবাই ওনার করছে। ওনার অফিস থেকে সবাইকে বলে দিয়েছেন, সবাইকে বলে দেওয়া কিন্তু হয়েছে আমাকে ওনাদের ইন্টারনাল কিছু টুলস এর উপর কাজ করছে। কোম্পানি যে অ্যাডাপ্ট করছে যে যে গ্লোবালি যে ইউজ হয় টুলসগুলো সে তো আছে, প্লাস অনেক কোম্পানি নিজের ইন্টারনাল টুলও ইউজ করে। বাট হ্যাঁ, জোন এরিয়াতে ট্রাইড অ্যান্ড টেস্টেড হয়ে গেছে, আর মোটামুটি রেজাল্টসও দেখা যাচ্ছে। ওটা আমরা কন্টেন্ট ক্রিয়েশনসে প্রথমে দেখেছিলাম আই থিঙ্ক। ওটাতে খুবই বেশি আমরা এখন সবাই ইউজ করছি আই থিঙ্ক, নর্মালি যারা জিপিটি ইউজ করে বা নানা রকম ChatGPT। হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট জেনারেট করার জন্য, তো ওগুলো সব ট্রাই টেস্ট। এইভাবেই অনেক এরিয়াতে রাইট, অনেক এরিয়া অনেক ডোমেনে আই থিঙ্ক মানে এআইটা মোটামুটি একটু পেনিট্রেশন হয়ে গেছে, অলরেডি পেনিট্রেট করে গেছে মার্কেটের মধ্যে, যোনখানে স্টেবল হয়ে গেছে বা রেজাল্ট দেখা যাচ্ছে ওইখানে ইম্প্যাক্টটা বেশি হচ্ছে রাইট। তো মেবি কোনো অন্য নেক্সট ব্লগে জানাবো যে কোনগুলোতে কোন এরিয়াতে এআইয়ের ইম্প্যাক্টটা বেশি হয়েছে বা ফিউচারে হবে অবশ্যই। কিন্তু কাজ সবাই ইউজ করতে স্টার্ট করে দিয়েছে অ্যাজ এন প্রোডাক্টিভিটি বাড়ার জন্য বা এফিসিয়েন্সি। বাট হ্যাঁ, আমরাও দেখছি, আমার ফিল্ডেও আমি দেখি এটা 30% 40% ইউজ হচ্ছে, কিন্তু পুরোপুরি যে আমরা মানে এআইয়ের উপরেই যে ছেড়ে দিই রেজাল্টসগুলো সেটা নয়। আমরা ম্যানুয়ালভাবে ওটাকে ডিবাগিং হয়, কেন আমরা পুরো রিলাই করতে পারি না রেজাল্টের উপরে, ঠিক আছে? কেন যে আমাদের হিউম্যান যে ডিসিশন মেকিংটা হয় ওটা মনে হয় এখনও হিউম্যান ডিসিশন মেকিংটা বেটার আছে এই থেকে, ঠিক আছে? উইথ যে আমাদের বিজনেসের কনটেক্সটে আমি কথা বলছি, যেমন বিজনেসটা তুমি বোঝো, কাজ করেছো অতদিন ধরে রে, ওটা মেশিন হয়তো ইমিডিয়েটলি বুঝবে না। আর তাছাড়া এআইও বেসিক্যালি তোমার যে কোড রেপোজিটরি হলো বা ডকুমেন্টেশনের যে রেপোজিটরি হয় প্রজেক্টসেরগুলো, যদি ওইগুলোর মধ্যে কিছু ফ্লজ থাকে রাইট, তো তোমার এআইও কোনোদিনও প্রেডিক্ট করবে না রেজাল্টসগুলো প্রপারলি রাইট। তো কোথাও না কোথাও যে বেস লেভেলের যে কাজগুলো হয়েছে, ডকুমেন্টেশন বলুন বা কোড বেস বলুন, এগুলো যদি ভালো না থাকে রাইট, তো তোমার এআইও ওখানেই ভুল করবে। তো এই জন্য এখনও মনে হয় কোথাও না কোথাও হিউম্যান ডিবাগিং স্কিলসগুলো যে আছে রাইট, ওগুলো এখনও ইম্পর্টেন্ট রাইট। কেন বলা হয় যে না ডিএসএ যে হয়, আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এগুলো হতো, বেসিক যে একটা ক্রাইটেরিয়া হতো আমাদের ইন্টারভিউর জন্য, ওটা এখনও বলে যে না এগুলো থাকা উচিত প্রবলেম সলভিংয়ের জন্য। কোথাও না কোথাও এগুলো কাজে এখনও লাগে, ঠিক আছে? তো এই জন্য এআইটা নিয়ে মেবি আমরা ডিটেলসে কথা বলবো কোনোদিন আরও নেক্সট টপিকসগুলোর উপরে। বাট হ্যাঁ, পেনিট্রেট করেছে অবশ্যই অনেক ডোমেনে, অনেক টেকনোলজি সাইটে এফেক্ট হচ্ছে। আর তাছাড়াও লিডারশিপ থেকে অলরেডি একটা প্রেশার থাকে, অলরেডি প্রেশার আছে যে না তোমাকে লোক কম করেই কাজটা দেখাতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য টুলস রাইট। তো ওই প্রেশার থাকলে কিছু করার নেই, লোক বেরোতেই থাকবে। আর যে জন্য আই থিঙ্ক রিসেশন, কেউ যদি কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছে আই থিঙ্ক যে না আইটির এটা পার্ট অ্যান্ড পার্সেল, হ্যাঁ আইটি পার্ট অ্যান্ড পার্সেল। রিসেশন হয়েছে 2007, হায়ার অ্যান্ড ফায়ার, না হায়ার ফায়ার ব্যাপারটা না, 2007-8 রিসেশন হয়েছিল, গ্লোবাল সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল ইউএসএ ওই সময়টাতে। তখন দেখা গেছিলো আই থিঙ্ক আবার 5-7 বছর পর আবার দেখা গেছে আবার। কিন্তু এটা একদম লম্বা, হ্যাঁ, করোনার পরে এবার কি হচ্ছে, এবার টেনেই যাচ্ছে 2022 পরের থেকে এটা কন্টিনিউস। সবাই ভেবেছিল যে একটা বছর হবে, 2 বছর হবে, তারপর হয়তো থেমে যাবে, কিন্তু না, দেখছি থামছে না, এটা কন্টিনিউসলি মানে চলে যাচ্ছে। এই তো ওভার হায়ারিং জনটা হয়েছিল, আমি বলেওছিলাম লাস্ট ব্লগে, ওটাকে মেকআপ করার জন্য প্রথমে স্টার্ট হয়েছিল, আর ওটাই কনভার্ট হয়ে গেছে এখন এআই বলে চলে গেছে এখন জিনিসটা করার ব্যাপারটা। এখন যত বেরোচ্ছে এআই নামে, প্রথম দিকে আগেও হতো হায়ার অ্যান্ড ফায়ার, এটা আগেও ছিল, কিন্তু এটা এখন যেটা হচ্ছে সেটা লম্বা টানছে। আরেকটা যেটা জিনিস হচ্ছে, এখন ফায়ার হয়ে যাওয়ার পর আর হায়ারটা হচ্ছে না, হায়ারটা হচ্ছে আমি বলেছিলাম ভীষণ কম, মানে অনেক অনেক মানে ওয়েটিং এর পর। অবশ্যই আমি বলেছিলাম 6 মাস 8 মাস মাল্টি স্কিল লোক চাই প্রত্যেকটা ফিল্ডের মধ্যে, মাল্টি স্কিল চাই। ও একটা লোকের আগের কাছে, মতন আর এক লোকের কাছে ও এক্সপেক্ট করছে যে সবকিছু জানতে, যেটা হচ্ছে তাকে ইম্পসিবল, ওটা টাফ অ্যাকচুয়ালি। সবকিছু জানাটা সম্ভব নেই, যেহেতু আমরা অনেকবার লেগেসি প্রজেক্টে কাজ করি, টেকনোলজি স্ট্যাক গেলে কনস্ট্যান্ট থাকে, ওগুলোকে আপগ্রেডেশনের টাইম লাগে। তো আমরা যখন কাজ করি তো পুরোনো স্ট্যাক থাকে, কিন্তু যখন বেরোই ভাবকে বেরিয়ে গেল, নতুন জব করছে, তখন ওর কাছে এক্সপেকটেশনটা বেড়ে যায়, যেহেতু মার্কেটটা আপগ্রেড করে গেছে স্কিলসের ক্ষেত্রে। তো এক্সপেকটেশনটা ওইভাবেই কিন্তু আইটি তো ছোট জিনিস নয়, ও তো অনেক ভাস্ট। তাহলে একটা মানুষ কি করে হচ্ছে মাল্টি নলেজ রাখবে? এই জন্যই মানে অ্যাডভাইস করা যায় যে যখন, আর মাল্টি ফিল্ড রয়েছে, তো কি করে হচ্ছে মাল্টি ফিল্ড থেকে সব রকম নলেজ একটা মানুষ মানে গ্র্যাব করতে পারে? বলা যায় যে যখন প্রজেক্টে যখন কাজ করো ওই সময়টাতে এক্সপেক্ট করা যায় যে একটু আপস্কিলিং করতে প্যারালালি,
যা যা নতুন টেকনোলজি রয়েছে, আমরা যেমন দেখেছি নতুন নতুন হয়েছে টেকনোলজি, প্রথমে অটোমেশন টুলসগুলো এলো, তারপরে ক্লাউড টেকনোলজি চলে এলো, ক্লাউড করতে করতে আবার এই যে এআই অ্যাড হয়ে গেলো এখানের মধ্যে, ডেভঅপস চলে এলো। তো নানা রকমের অ্যাড, তো এক্সপেকটেশন থাকে কি একটা কনস্ট্যান্ট লার্নিং যেন হয় ফেজের মধ্যে। যদি কনস্ট্যান্ট লার্নিং রাখো মানে প্রজেক্টে, তো অনেক অনেক ক্ষেত্রে হয় যে প্রজেক্টে এত মানে ব্যস্ততার জন্য ওই আপগ্রেডেশনগুলো সম্ভব হয় না সব সময়, ঠিক আছে। আর মানুষ কি হয় এক সময় পরে একটা কমফোর্টেবল জোনে চলে যায়, স্পেশালি ফ্যামিলি ম্যান, ওদের নানা রকমের দায়িত্ব থাকে, ফ্যামিলি প্লাস অফিস, তো ওই জায়গায় কোথাও একটা ব্যাকসিট নিয়ে নেয়, মানে তোমার টেকনোলজি আপগ্রেডেশনগুলো না একটু মানে ব্যাকসিট হয়ে যায়। আর আমরা গতানুগতিক যে লাইফ হয় ওটার মধ্যে একটা কমফোর্টেবল না কমফোর্ট জোনে চলে গেছি। তো আমরা কমফোর্ট জোনেই যে কেউ কিছু করার নেই, আমাদের লাইফস্টাইলটা ওইভাবে আছে কি ফ্যামিলি প্লাস পার্সোনাল প্লাস প্রফেশনাল লাইফ করতে গিয়ে আমরা ব্যাকসিটে চলে যাই লার্নিং গুলো। আর পিপল ম্যানেজমেন্ট করতে করতে হ্যাঁ, টেকনিক্যাল সাইডটাকে কি তো না ওটা ধরে রাখা যেতে পারে, সেটা কোনো চাপ নেই, কিন্তু আপগ্রেডেশন কথা হচ্ছিল। তো হ্যাঁ, তো ওটা তো তোমার নেচার অফ জব, তুমি কিভাবে নিচ্ছ, তুমি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসাবে কাজ করতে চাইছো বা অ্যাজ এ পিপল ম্যানেজার প্লাস অর টেক ম্যানেজার, মানে মিক্স অফ থিং, এটা তো ডিপেন্ড করছে কিভাবে এগোতে চাও তুমি ক্যারিয়ারের মধ্যে। বাট আপগ্রেডেশনটা কোথাও না কোথাও মনে হয় আমরা মানে এই ফ্যামিলি লাইফ বলো বা এইসবের মধ্যে আমরা একটু মানে ব্যাকসিট হয়ে নিয়ে নিই আমরা। সময়ও তো থাকে না। হ্যাঁ সেটাই তো, এই জন্য রাত্রেবেলা অফিস থেকে ফিরে এসে রাত্রেবেলা যদি কেউ 11টা পর্যন্ত কলই নিচ্ছে, কানেক্ট করছে ইউএস এর সাথে, তারপরে আর কখন হচ্ছে খাবে দাবে ঘুমোবে, আবার নেক্সট ডে অফিস, 5 দিন যদি অফিসই দৌড়তে থাকে তাহলে আর কেমন ভাবে নিজেকে আপডেট সেটাই, করবে। সেটাই। হ্যাঁ, এবার বাকি রইলো স্যাটারডে সানডে মানুষ আর কি বসে থাকে কেউ? না না সেটাই, সেই জন্য তো ওই যে ফ্যামিলি কমিটমেন্ট হয় নানা রকমের, তো কোথাও না কোথাও বাকি লার্নিং তখন- অনেকেই বেশি স্যাক্রিফাইসও চাই একটা, আর খুব টাফও হয়ে যায় এক্সপিরিয়েন্সের সাথে, মানে যে স্যাক্রিফাইস করা মানে তোমার প্রত্যেকটা উইকেন্ড স্যাক্রিফাইস করতে হবে, তো কত না একটা বছর পরে স্যাক্রিফাইস, 6 মান্থস 1 ইয়ার, তবে গিয়ে হয়তো কিছু একটা নতুন একটা আপগ্রেডেশন হবে, নতুন স্কিল শেখার জন্য, তো স্টাফ অ্যাকচুয়ালি মানে হেভি কমিটমেন্ট, মানে যে আছে তার থেকেও বেশি করে ফ্যামিলি, মানে ওদের ফ্যামিলি মেম্বার্সদের কমিটমেন্ট চাই অ্যাকচুয়ালি। তো সেটা তো আছে, বাট হ্যাঁ এটাই আইটির লাইফ। আবার কেউ যদি ঢুকতে চাইছে লাইনের মধ্যে, তো এই জিনিসগুলোকে ভেবেই চিন্তা করে মানে ঢুকতেই পারে অবশ্যই, ঠিক আছে। প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং, একটা অল্টারনেটিভ সোর্স বাই 35-40 পর একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম স্টার্ট যেন হয়ে যায়। না হলে গভর্নমেন্ট জব ইজ গুড। তাতেও কি গভর্নমেন্ট সেক্টরটাও কি খুব ভালো চলছে না? গভর্নমেন্ট কেন, এই তো সেক্টর আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট জবগুলো কি সেফ থাকলো? না, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট তো আলাদা আছে, কিন্তু স্টিল সেন্ট্রাল গভর্নমেন্টের জব সবাই বলে, যা শুনেছি বন্ধু বান্ধবের কাছ থেকে, যে আহ, অনেকটা প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে বা প্রাইভেটের মতন কাজ চলে, ওখানে ওই 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 যে কুশনিংটা ছিল কাজ করার, সেটা নেই আর কি। আমার বাড়িতেও এখনো হচ্ছে কি যে ঠিক অনেক আছে। মানুষ আছেন যারা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করছেন, তারা বিশ্বাস করবেন না, আমার হাজবেন্ড যেরকম খাটাখাটনি করছে তারাও ওর থেকে বেশি হ্যাঁ ওখানে খাটাখাটি করতে হয়। খাটাখাটি করছে। তো সেটা না, বাট হ্যাঁ একটা এখনো আমাদের ইন্ডিয়ান মাইন্ডসেট রয়েছে যে গভর্নমেন্ট জব আর সেফ কম্পেয়ার টু প্রাইভেট, এখনো সেফ আছে, কিন্তু আছে মানে টাফ। তারাও বাড়িতে ফিরে এসে ফোনে হচ্ছে কি যে সাপোর্ট দিচ্ছেন। অবশ্যই অবশ্যই, তো আই থিঙ্ক ঠিক আছে, যেমন যেমন সময় এগোবে আই থিঙ্ক প্রাইভেটেরও জব মার্কেটটা চেঞ্জ হচ্ছে, অবশ্যই জব তো থাকবেই, কিন্তু ওটা শিফট হচ্ছে অবশ্যই, মোর অটোমেশন, এআই এর জন্য অটোমেশন হয়ে হয়ে আবার স্কুইজ হচ্ছে মার্কেটটা, জব অবশ্যই থাকবে। তো আমাকে মনে হয় নতুন ক্ষেত্রে জব আর জেনারেটও হতে পারে, আমরা এখন জানি না ওটার জন্য নতুন কি জব আসবে। আমাদের বাচ্চারা এখন পড়ছে স্কুলে, রাইট, আমরা এখন ভাবি যে ওরা কি করবে আগে দিয়ে, বাট আমার ঠিক মনে হচ্ছে যে ওদের সময় আস্তে আস্তে জবের সিনারিওটা একটু আলাদা হবে, নতুন নতুন জব হয়তো জেনারেট হবে জিনিসগুলোর সাথে, Exactly. ঠিক আছে। আর বা এখনো ওয়ারটা চলছে, ওয়ারটার জন্য অনেকটা ইমপ্যাক্ট আমরা হয়েছে। যদি করোনা থেকে দেখি, তো আমরা ইনফ্লুয়েন্সার কি হতো জানতাম না, ব্লগিং হতো কিছু জানতাম না, তো এগুলো নতুন লাইন অফ প্রফেশনই হয়ে গেছে, এটা ফুল টাইম প্রফেশন না। হ্যাঁ, আবার এটা তো ব্লগিং কে মানে কন্টেন্ট ক্রিয়েশন কে তো গভর্নমেন্ট সাপোর্টও করে দিল। না না সেটাই ঠিক আছে, তো এই জন্য আমার জন্য অনেক কিছু কিছু জানতাম না জিনিসগুলো, মেবি ডিজিটালাইজেশনের জন্য অনেক কিছু নতুন নতুন স্টার্ট হয়েছে, সেইভাবে ডাউন দ্য লাইন মেবি 5 ইয়ার্স 10 ইয়ার্স এর পরে কি জব আবার নতুন নতুন জেনারেট হবে কিছু বলা যায় না, বাট হবে অবশ্যই। হ্যাঁ, তবে ওই ফিল্ডগুলোতেও যে খুব ইজিলি হচ্ছে কি যে আর্ন করতে পারবে তা নয়। না না সে তো দেখুন তা নয়, কম্পিটিশন তার কোনো হবে পেছনেও না, প্রচুর কম্পিটিশন আছে, কম্পিটিশন এখনো হয়েছে না। হার্ড লেবার দিতে ব্লগিং হবে। আই থিঙ্ক 10 বছর আগে থেকে হয়তো স্টার্ট হয়ে গেছিল, ইউটিউব চ্যানেলে যে কাজ করছে সবাই 10 বছর প্লাস,
কিন্তু করোনার পরে ওটা একটা হয়েছিল, একটা স্পাইক করেছিল ওই জায়গাতে, হ্যাঁ। কিন্তু করোনার ঠিক শেষ হওয়ার পরে পরে এখন কম্পিটিশন আরো তোরই বেড়ে গেছে জিনিসের হ্যাঁ। মধ্যে। তো কম্পিটিশন তো সব ফিল্ডই থাকবে, রাইট? ওয়ের সোর্স অফ ইনকাম ওখানে কম্পিটিশন, বিজনেসে কম্পিটিশন আছে, যা করবে এখানে যেমন ইনকাম হবে এখানেই কম্পিটিশনও আছে, রাইট? তো ওটা তো অ্যাকসেপ্ট করতেই হবে, রাইট? আচ্ছা, একজন বলেছিলেন কি যে যতই বলুন গুগল, ফ্লিপকার্ট, অ্যামাজন তো সেই প্রাইভেট কোম্পানি, দারুণ ব্যাপার স্যাপার। সরকারি চাকরি তো সরকারি চাকরিই হয়, না তো ঝাঁ চকচকে ব্যাপারে একদম যাবেন না। এই কোম্পানিগুলোর ভেতরে কি হয় সেগুলো এখন বলবো না, জবে আছে, ঠিক আছে, যেদিন বেরিয়ে যাবে আমি ফ্রাস্ট্রেশন বার করবো। না না, সে তো আছে, এগুলো হয় প্রতিটা জায়গায়, কম বেশি করে হয়, কিন্তু হয় অবশ্যই, ঠিক আছে। আর আমি যেমন বললাম, যত হাইয়ার লেভেলে যাবেন অত বেশি এটা দেখা যায় এগুলো, ঠিক আছে। ভীষণ পলিটিক্স, ওখানে কেন ভীষণ পলিটিক্স। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট হয়ে যায় বেসিক্যালি, সিনিয়র লেভেলে তো পজিশন কম, আর তারপরে সার্ভাইভ আর করার জন্য প্রাইভেট কোম্পানির ঝাঁ চকচকে ব্যাপারগুলো দেখে একদমই হচ্ছে কি যে গলে যাবে। একটা বাবল মতনই, হ্যাঁ, বাবলটা ফেটে গেলেই রিয়েলিটি দেখতে পাওয়া যাবে। মোর লাইক আইটিটা পুরো শো অফেরই পুরো মানে ওয়ার্ল্ড বলা যেতে পারে যা আছে বেশিরভাগই, ঠিক আছে। তো ঠিক আছে, আরেকটা মনে কোশ্চেন ছিল যে আই থিঙ্ক স্কিল কি কি কিভাবে স্কিলড কে না, তো স্কিল তো ব্যাপার না, আরেকটা জিনিস ছিল যে হ্যাঁ লোকেশন ওয়াইজ অলসো অনেকটা ম্যাটার করে। মার্কেটটা, হ্যাঁ ম্যাটার করে, কেউ জিজ্ঞেস করেছিলেন মনে হয় কমেন্টের মধ্যে। তো হ্যাঁ অবশ্যই একটা আই থিঙ্ক কলকাতা মার্কেট ভার্সেস ব্যাঙ্গালোর মার্কেট আইটি এফেক্ট অবশ্যই হয়েছে, কিন্তু অবশ্যই কলকাতায় প্রজেক্টস কম, কোম্পানি কম, আর ব্যাঙ্গালোর কোম্পানি যেহেতু বেশি, এখানে আইটি হাব এখানে, তো তো ওই ক্ষেত্রে ব্যাঙ্গালোরে অপরচুনিটি দেখা যায়, এখনো দেখা যায়, এমন না যে নেই। পজিশনস বা হায়ারিং যে হচ্ছে 5 to 10 yearsটা হট ইয়ার অফ এক্সপিরিয়েন্স রেঞ্জ বেসিক্যালি হায়ারিংয়ের জন্য, ওটাতে কোম্পানি বেশি ইনভেস্টও করে আর হায়ারিংও বেশি ভাগ হয়। 10+ থেকে একটু ডেফিনেটলি জবসগুলো দেখা যায়, 10 to 15 স্টিল দেখা যায়, 15+টা জবগুলো খুব কম। আর 15+এর জবগুলো যা দেখা যাচ্ছে ওগুলো মানে মোস্টলি ইন্টারনাল কোম্পানি, ইন্টারনাল ফিলিংয়ের উপরে বিশ্বাস করে ওটাকে, আর না পেলে এক্সটার্নাল হলে আবার ওই রেফারেল ব্যাপারটা, রেফারেল আগে প্রথম, কেন যেহেতু সিনিয়র হয় তো নেটওয়ার্কিং অ্যান্ড কানেকশনস না বেশিরভাগই ক্ষেত্রে এটা ওয়ার্ক করে। তো আমরা বুঝতেও পারি না বাইরে যে কী হচ্ছে অ্যাকচুয়ালি, যে জব নেই আমরা মনে হয়, বাট কিছু হয় বেরোয়, ফিল আপও হয়ে যাচ্ছে। তো একটু সময়ও নেই আমাদের জন্য, ওই জন্য 3 মাস থেকে 6 মাস তো শিওরেই মানে এখন যে মার্কেট চলছে, ঠিক আছে। আর আরেকজন লিখেছে যে প্রাইভেট কোম্পানিতে যে এত মানে ভালো একটা স্যালারি স্ট্রাকচার থাকে, গভর্নমেন্ট সেটা থাকে না। কিন্তু প্রাইভেটে তো হচ্ছে জব সিকিউরিটি নেই, গভর্নমেন্টে সেই জব সিকিউরিটি রয়েছে। আর এটা একটা মানে অনেক বেশি মাইনে আপনারা পান, যেমন মাইনে দেয় সেরকম এখানে ব্যাঙ্গালোরে Expenses. খরচাও তো অনেক আমি এটা বলে দিই যে বেশি। সরকারি ব্যাঙ্গালোর ইজ কোম্পানিগুলো, ভেরি কস্টলি সিটি, আমি ভেরি এটা কস্টলি আমি সিটি। এটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই পড়াশোনা করেছি, তো আমার বেশিরভাগই বন্ধু বান্ধবরা সব গভর্নমেন্ট সেক্টরেই কাজ করে, সব পিএসইউতে, नवरत्न महारत्नতেই আছে। আমাদের যখন জব लगा आईटी तो रखो अरे आपका आईटी में जॉब हो गया है बैंगलोर में तो लाइफ बहुत अच्छा होगा। তো কথা বলে দিই যে স্যালারি স্ট্রাকচার হয়তো ডিফারেন্স হতে পারে, কিন্তু এই যে বললেন এক্সপেন্সেস, মেট্রো টায়ার 1 টায়ার 2 সিটিসগুলো যে এক্সপেন্সেসগুলো হবে ওটা অবশ্যই বেশি হবে। আর আর যে কোম্পানিগুলো, যে গভর্নমেন্ট কোম্পানিগুলো যেহেতু ছোটো সিটির মধ্যে রয়েছে, তো এক্সপেন্সেস কম, তো সেভিংটা বেশি হবে এখানের মধ্যে। তো আমাদের মনে হয় ওটা কি বলা যায়, ওটা ওটা ব্যালেন্স হয়ে যাচ্ছে একদিক থেকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমাদের যেহেতু ইনসিকিউর জব আছে, তো সেভিংটা ওইভাবেই, ফিনান্সিয়াল প্ল্যানিংটা ওইভাবেই করতে হবে। আমরা যেমন ইএমআই লুপের মধ্যে ফেসে যাই, এই যে চারদিকে বাবল বলছি ওটাতে, ভালো চাকরি ভালো স্যালারি হলে কি আছে, ব্যাংক তো দাঁড় বসে আছে ওখানে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য, লোনস দেওয়ার জন্য, বাড়ি কেনার জন্য, সবাই এটাই ভাবে কি এত লোন, এত কি রেন্ট দেওয়ার থেকে ভালো কি আমরা বাড়ি নিয়ে এখানে, কিন্তু এটা ভাবে না যে মানে প্ল্যানিংটা প্রপার হওয়া যায়, নেওয়াটা প্রবলেম নয়। প্ল্যানিং ভালো না থাকলে আই থিঙ্ক নট ইনভেস্ট প্রথমে, কেন জব সিকিউরিটি তো দেখিয়ে নিচ্ছেন, বা যদি করছেন তো মেক শিওর কি নেক্সট 10 ইয়ার্সের মধ্যে লোন শেষ করে দেওয়াটাই বেটার, রাইট? তো এই ধরনের প্ল্যানিং মানে আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সরকারি ভার্সেস ওটা শুনতে মনে হয় জায়গার যে খরচাটা এক্সপেন্স, আই থিঙ্ক ব্যাঙ্গালোর ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট হয়ে গেছে এখন, নেক্সট টু মুম্বাই। এক্সপেন্সেস এভরিথিং ইজ স্কাই রকেটেড এখানে, তো কোনো মানে হয় না এখানে 2 লাখ 3 লাখ টাকা যে মাইনে হয়, লাইক এক্সপেন্সেসও অতটাই থাকে এখানে। এখানে একটা বাচ্চার স্কুলের ফিস দিতে লাগে 2 lakhs মিনিমাম। তারপরে তো তার ড্রেস, বুকস, শুজ, বলবে কি যে অ্যাডিডাসের হচ্ছে শুজ না কিনে দিলে
বাচ্চাকে স্কুলে এন্ট্রি দেবে না। তো 2.5 lakhs আপনারা ধরে রাখুন একটা বাচ্চাকে পড়াতে বছরে। তাহলে সেই বাচ্চাটাকে 12 পর্যন্ত পড়ানো, তারপরে তার প্রফেশনাল কোর্স, তারপরে তাকে তার বিয়ে এটা ওটা কত কিছু এক্সপেন্সেস রয়েছে, অত সোজা নয়। তো ওটা আমি তো খানিকটা আই থিঙ্ক আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। একদিন আমরা এই স্কুল ব্যাপারেও ব্লগ বানাবো। আচ্ছা, একটা কমেন্ট এক্ষুনি এলো, যেটা দেখে খুব একটা ভালো লাগলো না। সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর জব নো ভ্যালু। এটা নিয়ে মেবি পার্সপেক্টিভ এটাই হচ্ছে কি, যেহেতু লে অফ এত হচ্ছে, যেহেতু সিকিউরিটি নেই বলে করে ভ্যালু নেই, কিন্তু যারা ভালো নিজ স্কিল সেটে কাজ করছে বা ভালো প্রজেক্টে কাজ করছে, যেটা ওরা জিজ্ঞেস করে তো কি বলবে, ওরা থোড়ি বলবে যে না এটা ভ্যালু নেই বলে, ওটার ভ্যালু আছে। এবার এটাও হয়েছে কি সময়টা খারাপ হ্যাঁ সময় যাচ্ছে। খারাপ যাবে। এবার ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় যখন টিচার্সটাকে যখন বার করে দিয়েছিল, তখন আমরা কি বলবো কি খুব বাজে প্রফেশন টিচিংটা, বা গভর্নমেন্ট সেক্টরটাও খারাপ না, বলা যায় না এভাবে করে। কিন্তু এবার দেখুন আইটিতে একটা সময় যে দেখেছিলাম আমরা, মানে আমি তো আর্লি 2000 পাস আউট Boom করেছি, ছিল পুরো। বুম যখন আইটি স্টার্ট হয় এখানে না, যখন মাস হায়ারিং কোম্পানি করতো, এইচটিসিএস, ইনফোসিস বা কগনিজেন্ট বা এইসব, তখন একটা জিনিস কি ছিল, শুধু কম্পিউটার সায়েন্সকে আর আইটিকেই হায়ার করতো না, কিন্তু নানা রকমের কোর সেক্টর, যে কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেসগুলো ছেলেপুলেরাও আইটিতেই ঢুকতো। তো আমি এখন কি বলবো, এখানে এই কোর সেক্টরকে করে কাজ করা উচিত। হ্যাঁ, আমি তো দেখেছি কত তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছে, তারাও কি করে হচ্ছে আইটি সেক্টরে হ্যাঁ কাজ ওরা করছে। আছে, আর হয়তো ওরা এখন সার্ভাইভ করে ভিতরে বসেও আছে হয়তো। হ্যাঁ আর হ্যাঁ, আছে আছে আর আছে। কম্পিউটার আর আইটি ওয়ালাকে হাই স্যালারি হাই প্যাকেজ চলে গেছে, বেরিয়ে গেছে ওরা বাইরে। এ তোমার সিনিয়র তুই বসে আছে তো। হ্যাঁ আছে, অনেকজন আছে, যে আমরা বলে দিচ্ছি যারা নন আইটি থেকে আছে, কিন্তু হয়তো ওরা ওরা সেম বসে আছে, আর হয়তো আমরা যে আইটি সিএস ওয়ালার লোকজন আছে ওরা বেরিয়ে গেছে, কেন ওরা হয়তো রাইজ করেছিল বা একটু হাই স্যালারি হাই প্যাকেজে চলে গেছে, তো ওরাই টার্গেটেডও হয়েছে, তেমনও হতে পারে। তো এই জন্য ইটস লাইক ঠিকভাবে বলা যাচ্ছে না কি ভ্যালু কি না, বাট আমরা বলতে পারতাম যে করে কেন যায়নি, করেই কাজ করতে পারতাম। আমরা করে চাকরি নিই, তখন কাকে ব্লেম করবো? গভর্নমেন্টকে ব্লেম করা যাবে না, কাকে ব্লেম করবো? ওটা নিয়ে করে যাকে করে থাকলে তো ভালো না। এখন কেন আবার বলছে, আবার সবাই ফিরে এসে বলছে কথাটা, না করে জব করলে ভালো, বা কোর সেক্টরে জব বা কোর সেক্টরে পড়াশোনা করলে ভালো। পড়াশোনা তো করতো, কিন্তু সবাই তো আইটি মানে ঢুকে যেত আইটিতে, সবাই চোখ বন্ধ করে, ইজি ছিল তখন আইটিতে ঢোকা, অ্যাকচুয়ালি জব প্রচুর ছিল। আর ওইভাবে 4 বছরের যে পড়া ছিল ওদের, না মানে একটা মেকানিক্যালের ছেলে বা কেমিক্যাল বা সিভিলের, জন পড়ার 4 বছরে পড়তো, ও আইটি 3-4 মাসের ট্রেনিংয়ে কাজ আরম্ভ করে দিত। তো মানে থিঙ্ক অ্যাবাউট ইট, কি ছিল আইটি এক সময়ের মধ্যে, কি কেন হয়েছে ব্যালেন্সটা খারাপ। এত তো ব্রাঞ্চ পড়াবার কি দরকার, যদি সবকে আইটিতেই ঢোকার আছে, ইভেন্চুয়ালি ঢোকার ছিল বা ঢুকছে এখনো জিজ্ঞেস করছে, তো ফির কোর ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার তো কোনো মানেই ছিল না এক সময়। যদি না কাজ করার ছিল, তো আইটি জবগুলো তো খেয়ে নিয়েছে বলবো, কম্পিউটার সায়েন্স আর আইটির যে জব ছিল তো ওরাই ঢুকে গেছে। আর আমি তো বলি ওরাই ভালো সার্ভাইভও করে গেছে মনে হয় ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, ঠিক আছে, তো যারা ভালো অনসাইট চলে গেছে, সেটেল হয়ে গেছে ওখানে, জিজ্ঞেস করে দেখো কত আইটিসিএস গেছে, কত বাইরের অন্য ব্রাঞ্চেসগুলো বসে আছে ওখানে। তো আইটি সব সেক্টরকে চাকরি, ইভেন সব ব্রাঞ্চেসকে দিয়েছিল জব অ্যাকচুয়ালি। ঠিক আছে, মেবি দ্যাটস দ্য রিজন, খুব একটা ওভার ক্রাউডেড ব্যাপারটা হয়ে গেছিলো, যেটা একটা বাস্ট হলো, যে মেবি ওভার দ্য টাইম লে অফ বলো বা নানা রকমের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য ইম্প্যাক্ট হয়েছে। ঠিক আছে, একটা কয়েক বছর পরে পরই একটা লে অফ হয়ে যায়। ঠিক আছে, এবার লোকজনকে তাড়িয়ে দিচ্ছে, বার করে দিচ্ছে, রাইট। মানে আমি 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 সিরিয়াসলি, মানে এটার উপর কথা হবে এক্স্যাক্টলি, ইটস আইটিসিএস ভার্সেস নন আদার ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস। তো সেটাই, আমি ভ্যালু অবশ্যই করবো, কিন্তু দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল। প্রাইভেটের একটা চাম আছে, ওর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে। গভর্নমেন্টেরও যে চামটা আগে ছিল, এখনকার লোকজনকে জিজ্ঞেস করলে বলে কি না সেই চামটা নেই আবার। দুটো সাইড অফ দ্য স্টোরি শুনছি আমরা। তো বাট হ্যাঁ, যার জোন লাইনে ইচ্ছে আছে অবশ্যই এগোতে পারে, বাট উইথ অল দ্য প্ল্যানিং। একজন লিখেছেন যে খুব সিম্পল লাইফ লিড করতে শিখে যান। সে তো অবশ্যই, একদম ঠিক দ্যাটস কথা। লাইফ স্কিল বেসিক্যালি, ওটা তো খুবই দরকার, একদম ঠিক কথা। ওটা খুবই দরকার। আর মেন্টালি প্রিপেয়ার্ডও থেকে যান কি যে কখন কার কি হবে হ্যাঁ সেটা কেউ হ্যাঁ, বলতে তো পারবে না। সেটাই মানে মানে হয় বললাম একটা বাবলের মতন দেখতে, একটা এখানে ব্যাঙ্গালোরের লাইফ ইজ লাইক ফুল অফ শো অফস অ্যান্ড এভরিথিং, রাইট? আমরা দেখছি, আর আমরা খানিকটা কোনো সময় বুঝতে পারি না, কিন্তু আমরা ওই পথেই হাঁটছি, কোনো সময় মনে হয়, কোনো সময় আমার মনে হয় ডাইভার্ট হয়ে যাচ্ছি জিনিসের সাথে, আর পরে রিয়েলাইজ হয় কি আর এইটা জিনিস, তো সেটা তো আছে। তো
যত সিম্পল লাইফস্টাইলে থাকবেন আই থিঙ্ক অতটাই বেটার, সেটা বেসিক্যালি ইজ ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, হাউ ইউর প্ল্যানিং, রাইট? তো যদি ওটা হয় তো এটাও প্রপোর্শনালি আছে, দুটোর সাথে সাথেই যায়, একসাথেই যায়, ঠিক আছে? তো দ্যাটস হোয়াট। আর আচ্ছা, আরেকটা আমার নিজের কোয়েশ্চেন ছিল। আমাকে কয়েকজন বন্ধু যেরকম জিজ্ঞেস করে, আমি যখন নিচে যাই বেড়াতে নিচে, তো বলে কি যে আমাদের ছেলেপুলেরা মানে যারা এখন 10-এ বোর্ড দিয়ে দিয়েছে, 11 স্টার্ট করেছে, এরা কি করবে, এরা কি নিয়ে পড়াশুনো করবে, ঠিক আছে? এটা একটা কোয়েশ্চেন থাকে। আরেকটা কোয়েশ্চেন থাকে, সেই সমস্ত মারা বলে যারা এখানে ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়াতে গিয়ে প্রায় 25 থেকে 30 লাখ টাকা অলরেডি খরচা করে দিয়েছে। আর যখন জবের ইন্টারভিউ হলো আর কি, মানে যখন হায়ারিং চললো, তো সেই সময় ক্যাম্পাসিংয়ে মানে মিনিমাম একটা খুব কিরকম বলবো, খুব খারাপই একটা প্যাকেজের হচ্ছে কি যে চাকরি পেলো, অথচ ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু তাদেরকে অফার করেছে, এরকম নয় যে আতিপাতি। তো সেটা তো তো এবার তাহলে তারা কিভাবে, ওই যে মা বাবা যে খরচা করলো 30 লাখ টাকা, তাহলে আর এর প্যাকেজ তো সেরকম নয়, তাহলে কিভাবে ওটা ম্যাচ আপ হবে? এটা বেসিক্যালি আরওআই আমরা বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো কথাই পড়াশোনা করছেন, কতটা খরচা হচ্ছে, কতটা জব নিয়ে আমরা ওটাকে মানে আমরা তো রিটার্ন পাচ্ছি ওটার উপরে, তো সেটা তো কিছু করার নেই। এবার ঠিক আছে, খরচা তো প্রাইভেট কলেজগুলোতে মোটামুটি 10 to 15 লাখ ব্যাঙ্গালোরে তো হয়ে যায় অ্যাভারেজে। এখানে ভালো কলেজগুলোর থেকে ভালো কলেজ বা যাই অ্যাভারেজ লেভেলের কলেজে সবই খরচা মোটামুটি সেই। জব যদি আপনাকে সার্ভিসেস বেসড ইন্ডাস্ট্রিগুলোতে লাগছে তো প্যাকেজ তো ওইভাবেই হয়। তো ওগুলোকে তুলতে গিয়ে অবশ্যই ওই ওই খরচাটাকে তুলতে গিয়ে মানে ইটস ডিফিকাল্ট, রাইট? কিন্তু হ্যাঁ, তোমার কাছে জব আছে, বেসিক্যালি জব আছে, আর বাকি যেভাবে সেভিং করতে চাও আস্তে 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 গ্রো করো, বা ইউনো আপস্কিল করে কোম্পানিগুলোকে চেঞ্জ করে আবার ইউনো প্যাকেজটা বাড়াতে পারো, ওটা তো করতেই পারো। ইটস লাইক অ্যাগেন সেম থিং আমরা যে আগে ডিসকাস করছিলাম এইভাবে। কিন্তু হ্যাঁ, কারো ইনিশিয়ালি যেমন বলে কি যে এত কম স্যালারিতে হচ্ছে ব্যাঙ্গালোরে টিকে থাকবে কি করে? না, সবার মতনই আছে, থাকতে হবে, ওই লাইফস্টাইলে থাকতে হবে, ঠিক আছে? সার্ভাইভ করতেই পারে অবশ্যই, কিন্তু কোনো অপশনও নেই, রাইট? মানে বা যখনটা বেটার মনে হয়, অনেকজন ভাবে কি না আবার লাইনও চেঞ্জ করে দেয় অনেকজন এখান থেকে, কি না আমি আবার গভর্নমেন্ট সাইডে চলে যাই বা ওই সব জায়গায়। তো দ্যাটস ওকে, স্টার্ট ওইভাবেই হয়, কম দিয়ে স্টার্ট হয়, আবার আপস্কিলিং করে বা কোম্পানি চেঞ্জ করে সবাই প্যাকেজটা বাড়ায় এইভাবে করে। সেটাই এইভাবেই হবে। কিন্তু হ্যাঁ, ওই রিটার্ন অন ইনভেস্টমেন্ট ব্যাপারটা টাফ থাকে, ওটা হয় না, খরচা অনেক হয়ে থাকে প্যাকেজ হিসাবে। আবার ওটাকে মেকআপ করতে একটু খানিকটা সময় তো লাগে, বাট হয়ে যায় অবশ্যই, এমন না যে হবে না। প্রাইভেটে আইটিতে হয়েও যাচ্ছে, হয়ে যাবে ওটা। ঠিক আছে, তো আজকের মতন এইটুকুই থাকুক। আর আমার মনে হয় কি যে মোটামুটি রিপ্লাই করা গেছে, বা যাদের কোয়ারিজ ছিল তাদের কোয়ারিজগুলো আমার মনে হয় দিতে পেরেছি। আর আরও ডিটেলে হচ্ছে কথা হবে এগুলো নিয়ে। তো বিভিন্ন রকম ছোট ছোট ব্লগ বানিয়ে বানিয়ে ওই এক একটা টপিকের উপরে কথা হবে, তাই তো? অবশ্যই। একটা আমরা এখানে ব্লগে অ্যানসার থেকেও দেওয়ার থেকেও বেশি যে যে কমেন্টগুলো এসেছিল আমরা ওগুলোকে অ্যানালাইজ করছিলাম, পড়ে হ্যাঁ। দেখছিলাম। হ্যাঁ, আমি তো বললাম এই জিনিসগুলো যে যা বলেছে যে সবাই নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়েই বলেছে, তো ভুল ঠিক ব্যাপারটা নয়, সবই ঠিক আছে। আর ওটাকে জেনুইনভাবেই আমি এটা মানে ডিসকাস করছিলাম আমরা যে কী চলছে এক্স্যাক্টলি মার্কেটে। কাকু ভুল করার নেই ব্যাপারটা নিয়ে করে, বাট হ্যাঁ, পার্সপেক্টিভ সবাই নিজে নিজে সবাই যে যার নিজের মতন করে এক্সপিরিয়েন্স করেছেন, সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছেন। তো সেটা ঠিক আছে, আমাদেরও এক্সপিরিয়েন্স আর 8 মাস আগে কেমন ছিল, সেটাই। তো এটাই হয়েছে ব্যাপার। আর বাকি আবার কমেন্ট এলে আবার হচ্ছে গেছে আসবো আমরা কোনো নেক্সট ব্লগের মধ্যে দেখি কোনো আইটি, যদি আইটি নিয়ে ডিসকাশন হচ্ছে যে কোন ডোমেইনে কোন টেকনোলজিগুলোতে যে মার্কেটে এখন মানে ডিমান্ড রয়েছে, সেটার মধ্যে আমি কিছু একটা ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, আবার অনেকে জিজ্ঞেস করেছিলেন কি যে বড় বড় যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি আছে সেগুলোতে কিভাবে যাওয়া যেতে পারে, কিভাবে কীরকম স্কিল হচ্ছে কি যে দরকার পড়ে, বা কিভাবে নিজেকে ডেভেলপ করলে সেই জায়গায় পৌঁছানো যেতে পারে, এইটাও কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, মেবি আমরা নেক্সট ব্লগের মধ্যে এটাকে কিছু একটা একটা ব্লগের মধ্যে হবে না এটা,
আইটি যেরকম ভাস্ট, এই কথাবার্তাগুলো হচ্ছে কি যে অনেক লম্বা চওড়া হয়ে যায়। আর যারা এখনো হচ্ছে কি যে বেরোতে পারেননি ওই জায়গাটার থেকে, যারা জব লস হয়ে গেছে, তাই আমি বলবো কি যে মনের জোর রাখুন, গিভ আপ করবেন না। আর সময় ঠিক রিটার্ন করে দেবে সব কিছু, তাই না? সেটাই। তবে ধৈর্য তো লাগবেই। একদিনে, এক মাসে, 2 মাসে, 3 মাসে হবে না। কোম্পানি 3 মাসে টাকা দিয়ে ছেড়ে দেয়, কিন্তু ওই 3 মাসে জব লাগে না যখনই হচ্ছে কি যে সিনিয়রিটি বেড়ে যায়। হ্যাঁ, যাদের 8-10 বছর মানে এক্সপিরিয়েন্স, তাদের ঠিক হয়ে যায়, কিন্তু সিনিয়রদের হতে চাই না। কিন্তু গিভ আপ করবেন না, ধৈর্য ধরে রাখুন, নিজেকে স্কিল আপ করুন আর এগিয়ে চলুন। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আর এই ব্লগটা যদি মনে হয় ঠিকঠাক ভালো লেগেছে, তাহলে একটু শেয়ার করে দেবেন সবার সাথে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।